আজকের গল্প তুমি ডাকলেই থাকব। লেখক রাহুল দাস। ঋদ্ধিমানের জীবনটা ছিল খুব ভারসাম্যপূর্ণ। শহরের এক স্বনামধন্য কলেজের ইংরেজির ছাত্র, মেধাবী, শান্ত স্বভাবের। চারদিকে তার প্রশংসা, কিন্তু সে খুব বেশি কথা বলতো না। বন্ধুরা বলতো ঋদ্ধি কাব্য পড়ে আর চুপ করে অনুভব করে, উচ্চারণ করে না। তার জীবনে আলো হয়ে এসেছিল সৃজা। সৃজার চোখে ছিল অবাধ আত্মবিশ্বাস, কথায় ছিল জাদু। আর ঋদ্ধিমানের নিঃশব্দ পৃথিবীতে সে যেন রং ছড়িয়ে দিয়েছিল। দুজনে অনেকটা পথ হেঁটেছিল একসঙ্গে। বইমেলায় হাত ধরা, রবীন্দ্রসঙ্গীতের লাইভ কনসার্ট, আর ছাদে বসে দুজনের রাতের আকাশ দেখা। কিন্তু ভালোবাসা যে সব সময় শেষ অবধি পাশে থাকে না, সেটা ঋদ্ধিমান বুঝল হঠাৎই। একদিন সন্ধ্যাবেলা সৃজা তাকে জানালো, ঋদ্ধি, আমি আর পারছি না, আমার জীবনে অন্য কেউ এসেছে। আমি তোকে কখনোই দুঃখ দিতে চাইনি। তাহলে মিথ্যে বলেছিলি যে আমায় ছাড়া চলতে পারিস না? তখন বলেছিলাম সত্যি মনে করেই, কিন্তু মানুষ তো বদলায়। তুই বদলাসনি, কিন্তু আমি বদলে গেছি। আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমার জীবনে অন্য কেউ এসেছে। আমি আর পারছি না এই সম্পর্কটা টানতে। ওখানেই শেষ একটা সম্পর্কের অন্তিম অধ্যায়। এতটাই হালকা যেন পাতার মচমচে আওয়াজে শেষ হয়ে গেল কাব্যের পূর্ণ একটি অধ্যায়। সৃজা যেভাবে কথাগুলো বলেছিল যেন ভালোবাসা কোনো একটি চুক্তিপত্র, যেটা ইচ্ছে হলে স্বাক্ষর করা যায় আর মন চাইলে সহজেই তা বাতিল। যেন হৃদয়ের সম্পর্কের নামমাত্র এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইচ্ছের উঠতি জোয়ারে একদিন ভেসে আসে, আবার গোধূলির ভাটায় মিলিয়ে যায়। ঋদ্ধিমান চুপ। সে কখনোই বেশি কথা বলতো না। আর সেদিন তো শব্দ কেবলই অপ্রাসঙ্গিক একটি বিষয়। তবে তার মাথার ভেতরে তখন হু হু করে একরাশ কথার ভিড় জমে উঠেছিল। তোর ভালোবাসা যদি এতটাই অস্থির হয়, তবে তোর দেওয়া প্রতিশ্রুতি কিভাবে এত দৃঢ় ছিল? তুই তো বলেছিলি আমায় ছাড়া তোর পৃথিবী অসম্পূর্ণ। তাহলে এখন যে নতুন লোকটাকে দিয়ে সম্পূর্ণ করছিস, তার কাছে কি বললি? আবার সেই একই সংলাপ। ভালোবাসা কি তাহলে আর একটা রিপিটেবল নাটক, যেখানে কেবল চরিত্র বদলে যায়, সংলাপ একই থাকে? ভালোবাসার অর্থ কি এটাই? সেদিন ঋদ্ধিমান একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল। যদি ভালোবাসা সত্যি নিঃস্বার্থ হতো, তাহলে সেটা এভাবে এত সহজে, এত ঠান্ডা মাথায় ভেঙে ফেলা যেত না। যেটা সৃজা করেছিল সেটা ছিল একটা পরিকল্পিত বিদায়। এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারছি না, ভদ্রভাবে বলা হলেও আসলে ছিল নিঃসঙ্গ, নির্দয় একরকমের বিচ্ছেদ। তাতে না ছিল অনুশোচনা, না ছিল চোখে জল, কেবল সে চেনা কাঁধ ছাড়া দেওয়া ভঙ্গিটা। তুই ভালো, আমি ভালো, কেউ কাউকে দোষ দিচ্ছি না, তবু এখানেই শেষ। সৃজা চলে যাওয়ার পর ঋদ্ধিমানের দিনগুলো যেন হঠাৎ থেমে গেল। সে কলেজে যাওয়া বন্ধ করলো, বন্ধুদের ফোন ধরা বন্ধ করলো, এমনকি নিজের আয়নায় মুখ দেখাও বন্ধ করে দিল। ঘরের পর্দাগুলো সারাদিন টানা থাকতো, আলো আসতো না ভিতরে, যেমন তার মনেও ছিল না কোনো আলো। একসময় যে গিটারটা সে বুকে জড়িয়ে গান গাইতো, সেটা আজ কোনায় পড়ে ধুলো জমে যাচ্ছে। টেবিলে পড়ে থাকা ডায়েরির পাতা আর খুলছে না। আর কাগজে কলম ধরলেই হাত কাঁপে। সৃজার নামটাই ঘুরে ফিরে চলে আসে, যতই ভুলতে চায় না কেন।
মা খুব বুঝে বুঝে কথা বলেন কদিন। একদিন বললেন, তুই ভাবছিস সব শেষ হয়ে গেছে, কিন্তু মনে রাখিস ভালোবাসা শুধু পেতে হয় না, অনেক সময় সেটা ভেতরে থাকে, চোখে দেখা যায় না, কিন্তু ঠিক সময়ে সেটা কথা বলে ওঠে। ঋদ্ধিমান চুপচাপ শোনে, কিছু বলে না। সে বুঝতে পারে মা বলছেন তার ভালোর জন্যই, কিন্তু তখন তার পৃথিবীটাই অন্ধকার। মায়ের কথাগুলো যেন ব্যথা কমায় না, বরং আরও মনে করিয়ে দেয় সে এখন একা। রাতগুলো কাটে ছাদের কোণে বসে, আকাশের দিকে তাকিয়ে। তারা দেখে, কিন্তু আলো অনুভব করতে পারে না। বাতাস বয়ে যায়, কিন্তু তার ভিতরের হাওয়া বন্ধ হয়ে গেছে যেন। একসময় ভাবতে শুরু করে, ভালোবাসা যদি এতটাই ভঙ্গুর হয়, তাহলে তার জন্য এত ব্যথা পাওয়ার মানে কি? রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ঋদ্ধিমান একটা কথাই নিজেকে বলতো, কাল থেকে আর কিছুই থাকবে না, কাল সব শেষ। কিন্তু সকাল হতো, সূর্য উঠত, পাখিরাও ডাকত, আর কোনো না কোনোভাবে সে আবারও বেঁচে যেত। একদিন ছাদে উঠে দাঁড়িয়েছিল একেবারে কিনারায়, তলায় তাকিয়ে দেখছিল ধরা ছোঁয়ার বাইরে একটা শান্তি। এক লাফ সব ফুরিয়ে যাবে। ঠিক সেই সময় 5 বছরের মিঠু নিচ থেকে ডাকলো, ঋদ্ধি দাদা, তুমি কি পাখিদের সঙ্গে খেলবে? ঋষি হেসে ফেলল না, কাঁদলো না, শুধু 2 পা পিছিয়ে এলো। একদিন রাতে ইন্টারনেট ঘাঁটছিল, বিষ খাওয়ার সহজ উপায় খুঁজতে। ঠিক তখন দরজায় ঠকঠক শব্দ। পাশের বাড়ির কাকিমা দাঁড়িয়ে, হাতে 1 বাটি গরম খিচুড়ি। তোর মা বাইরে গেছে শুনলাম, ভাবলাম কিছু মুখে পড়ুক। তো ঋদ্ধি সেই খিচুড়ির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিল। মন বলছিল, কি দরকার এসবের? কিন্তু বুকের ভিতর কোথাও যেন একটা কণ্ঠস্বর বলল, তোর অনুপস্থিতিও কেউ টের পাবে রে, এমন নয় যে সবাই তোকে ভুলে গেছে। একবার রেল স্টেশনে দাঁড়িয়েছিল, আসন্ন ট্রেনের আওয়াজ তার মনকে আকর্ষণ করছিল। 1 লাফ দিলেই তোর সব চিন্তা ফুরিয়ে যাবে। ঠিক তখন পাশ থেকে একজন বৃদ্ধ হাত চেপে বললেন, এই পথটা খুব খারাপ, ফিরে যাও বাবা। ঋদ্ধিমান তাকিয়ে দেখল, অচেনা মুখ, তবু সেই কথাটা যেন তার গভীরে ঢুকে গেল। এই পথটা বড় খারাপ, এর মানে বড্ড বড়, বড্ড একা। ঋদ্ধিমান তখনও নিজের মধ্যে বন্দি, হাসে না, কারোর সঙ্গে মেশে না, ফোনের আওয়াজ শুনলেই মাথা ভার লাগে। সেই সময়েই তার জীবনে এলো তমা। প্রথম পরিচয় খুব সাধারণ, এক সাহিত্য সভায়, যেখানে ঋদ্ধিমান বাধ্য হয়ে গিয়েছিল মায়ের চাপে। তমা ছিল ওখানকার একজন পাঠক, কবিতা পড়ছিল। কবিতার নাম ভালোবাসা, তুই ফিরে আয়। ঋদ্ধিমান এক মনে শুনছিল। যেভাবে তমা কথাগুলো বলছিল, মনে হচ্ছিল সে যেন নিজেকেই বোঝাচ্ছে, যেন ভালোবাসা একটা গল্প নয়, একটা বিশ্বাস যা ভাঙলেও তার শেষ হয় না। তমা ছিল খোলা মনের, প্রাণবন্ত, তার মনের ভিতর ছিল এক নরম গভীরতা। সে একদিন ঋদ্ধিমানকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে নিয়ে এখনো ভেঙে পড়ো? ঋদ্ধিমান অবাক হয়ে তাকিয়েছিল, চুপ করে বলেছিল, ভালোবাসা শব্দটার উপর বিশ্বাস উঠে গেছে। খুব সুন্দর করে কেউ ঠকাতে পারে সেটা বুঝেছি। তমা একটু হেসে বলল, ভালোবাসা তোমাকে ঠকায়নি, মানুষ ঠকিয়েছে। দোষটুকু ভুল বিষয়ের ওপরে দিও না। এই কথায় ঋদ্ধিমান একটু নরম হয়েছিল, তবে মন খোলেনি তখনও। তমা নিয়ম করে তার সঙ্গে একটু আধটু কথা বলতো, মাঝে মধ্যে বই পাঠাতো, মাঝে মাঝে শুধু একটা মেসেজ, আজ আকাশটা বড় সুন্দর, দেখেছ? ঋদ্ধিমান দেখতে শুরু করলো আকাশটা সত্যিই সুন্দর। তমা কখনো জোর করেনি, প্রেম চায়নি, প্রমাণও চায়নি। সে শুধু পাশে থেকেছে, চুপ করে, আড়াল থেকে, ধৈর্য ধরে।
একদিন হঠাৎ ঋদ্ধি মেসেজ পাঠালো, তুই আছিস তো তমা? তমা লিখল, তুমি ডাকলেই থাকবো। সেদিন ঋদ্ধিমান বুঝল, ভালোবাসা মানে শুধু থাকা নয়, অপেক্ষা করাও এক ধরনের গভীর প্রেম, যেটা তমা দীর্ঘ সময় ধরে করে আসছিল। রাখি।